হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ফিরে এসেছি ক্যাশ বুকের দ্বিতীয় পর্বের ক্লাসে। আমরা আগের ক্লাসে অর্থাৎ প্রথম পর্বের ক্লাসে ক্যাশ বুকের থিওরিটিক্যাল বিষয় এবং সিঙ্গেল কলম ক্যাশ বুকের কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা পুরোপুরি কমপ্লিট করব সিঙ্গেল কলম ক্যাশ বুকটিকে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটি দেখো, বলছে রাইট আপ সিঙ্গেল কলম ক্যাশ বুক ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024 অফ মোহন কুমার ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স। কোন মাসের? 2024 সালের এপ্রিল মাসের। তাহলে আমরা আগে ছকটা কেটে নিলাম। ছকে কি থাকবে? ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, ভিএন অর্থাৎ ভাউচার নাম্বার, এদিকে লেজার ফোলিও, অ্যামাউন্ট। ঠিক একইভাবে সেম ছক এদিকে হবে ডেট, পার্টিকুলার্স, ভিএন নাম্বার, এলএফ এবং অ্যামাউন্টের ঘর। এই ডান সাইড ক্রেডিট, বাঁ সাইড ডেবিট। তাহলে প্রথম এন্ট্রি শুরু করা যাক। 1 তারিখের এন্ট্রি আমরা লিখে নিয়েছি 2024 সাল এপ্রিল, এখানেও লিখে নিয়েছি 2024 সাল এপ্রিল। 1 নম্বর এন্ট্রিতে বলছে ক্যাশ ইন হ্যান্ড, তার মানে আমাদের হাতে জমা টাকা ছিল কত? 1 তারিখ। তাহলে এটাকে কি বলেছিলাম? টু সাইড, জমা হলে এদিকে, খরচা হলে এদিকে। এটাকে কি বলেছিলাম? বাই সাইড। খরচা হলে বাই বলে লিখবো আর জমা হলে টু বলে লিখবো। টু ব্যালেন্স বিডি। কত টাকা? 15,500 টাকা। তারপরে এন্ট্রি হচ্ছে বরোড ফ্রম পি বোস, অর্থাৎ আমরা পি বোসের কাছ থেকে ধার করেছি। পি বোসের ধার করলে কি হবে? আমাদের কাছে টাকা আসবে। তাহলে জমার সাইজ লিখবো। 4 তারিখের এন্ট্রি টু পি বোস লোন অ্যাকাউন্ট। কত টাকা? 20,000 টাকা। এবারে আমাদের কি করতে হবে? পি বোস লোন অ্যাকাউন্ট করলাম, আমরা বলেছিলাম কি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। তোমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে। বিং ক্যাশ বরোড ফ্রম পি বোস। আমি এখানে লিখছি না, কারণ এখানে লিখলে ন্যারেশন লিখলে অঙ্কটা পুরোপুরি বোর্ডের মধ্যে করতে পারবো না। কিন্তু তোমরা যখন খাতায় অঙ্কটা করবে তখন অবশ্যই ন্যারেশন দেবে। তারপরের এন্ট্রিতে যাই আমরা। তারপর এন্ট্রি 8 তারিখে বলছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ব্যাংকে ক্যাশ ডিপোজিট করে, তাহলে কি হবে? আমাদের কাছ থেকে ক্যাশ চলে যাবে, ব্যাংকে চলে যাবে। তাহলে চলে গেলে কি হবে? খরচার সাইডে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত তারিখের এন্ট্রি এটা? 10 তারিখের, না 8 তারিখের। 25,000 টাকা। তাহলে আমরা ব্যাংকে পাঠিয়ে দিলাম 25,000 টাকা। তাহলে আমাদের কাছ থেকে চলে গেল, আমরা বাই সাইডে দেখিয়ে দিলাম। এর পরের এন্ট্রি বলছে পারচেজ গুডস বাই চেক। আমরা মাল পারচেজ করেছি, ক্যাশ দিইনি, কিন্তু আমরা একটা চেক দিয়েছি। তাহলে চেক যদি দিই আমরা, সেটা কোথায় এন্ট্রি হবে? ব্যাংকের কলমে এন্ট্রি হবে। কিন্তু আমরা করছি কি? সিঙ্গেল কলম ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুকে এটা এন্ট্রি হবে না। পরের এন্ট্রিতে যাই। বলছে ক্যাশ সেলস অফ গুডস ₹39,000 of which ₹16,000 was banked on 14th April। আমরা ক্যাশে মাল বিক্রি করেছি, তাহলে আমার কাছে ক্যাশ টাকা আসবে। তাহলে কি করলাম? মাল বিক্রি করে টাকা এলো, জমার দিকে লিখবো টু সেলস। কত টাকা? 39,000 টাকা। কত তারিখের এন্ট্রি এটা ছিল? এটা 12 তারিখের এন্ট্রি ছিল। এবং 14 তারিখে বলছে ওই টাকার মধ্যে, ওই 39 টাকার মধ্যে, 39,000 টাকার মধ্যে আমরা 16,000 টাকা ব্যাংকে পাঠাচ্ছি। কবে? 14 তারিখে।
তাহলে আমাদের টাকা চলে যাচ্ছে। আমরা 14 তারিখে এন্ট্রি করব, কোথায়? ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের ঘরে এন্ট্রি করব, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত হাজার টাকা? 16,000 টাকা। তাহলে ক্যাশে মাল বিক্রি করলাম, টাকা এলো, 39,000 টাকা জমা করলাম, আবার ওই টাকা থেকে 16,000 টাকা ব্যাংকে পাঠিয়ে দিলাম, আমাদের কাছ থেকে চলে গেল, আমরা খরচার সাইডে দেখিয়ে দিলাম। এর পরের এন্ট্রি হচ্ছে পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম রতন কুমার। আমরা ধারে মাল কিনেছি রতন কুমারের কাছ থেকে। তাহলে আমরা কি জানি? ক্যাশ বুকে কোনো অনগদ লেনদেন অর্থাৎ ধারের লেনদেন আসে না, তাই আমরা এই এন্ট্রিটা ক্যাশ বুকে করব না। পরের এন্ট্রি 17 তারিখ, পেড ক্যাশ টু রতন কর্মকার আফটার ডিডাক্টিং ডিসকাউন্ট 2,200। আমরা কি করেছিলাম? রতনের কাছ থেকে 15 তারিখে ধারে মাল কিনেছিলাম 16,000 টাকা, কিন্তু 17 তারিখে আমরা রতনকে পেমেন্ট করছি 200 টাকা ছাড় নিয়ে, অর্থাৎ 200 টাকা ডিসকাউন্ট নিচ্ছি। 16,000 টাকা রতন পেত, আমরা তার কাছ থেকে 200 টাকা কম তাকে দিচ্ছি, অর্থাৎ 200 টাকা ডিসকাউন্ট নিচ্ছি আমরা। এই ডিসকাউন্টে এন্ট্রি ক্যাশ বুকে আসবে না। তাহলে কত আসবে? 16,000 থেকে 200 টাকা বাদ দেবো, বাদ দেওয়ার পর যেটা থাকবে অর্থাৎ 15,800, এই এন্ট্রিটা করব খরচার সাইটে। 17 তারিখ। তাহলে কাকে দিয়েছি টাকা? রতন কুমারকে, বাই রতন কুমার অ্যাকাউন্ট। কত টাকা দেবো? 15,800 টাকা। তারপরে এন্ট্রি দেখো, পেড টু ক্লিনার, মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তাকে আমরা তার মজুরি দিয়েছি। তাহলে দিলে কি হবে? খরচার দিকে এন্ট্রি করব। কি বলবো? অফিস এক্সপেন্সেস হিসাবে দেখাবো। 19 তারিখ, বাই অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট। কত টাকা? 300 টাকা দিয়েছি আমরা। 300 টাকা খরচার দিকে বসিয়ে দিলাম। এরপরে বলছে রিসিভড এ বিয়ারার চেক ফ্রম সুজয় ফর সেলস অফ গুডস। আমরা মাল বিক্রি করেছি, মাল বিক্রি করে কি করেছি? একটা বিয়ারার চেক পেয়েছি। তাহলে এখানে প্রথমে মনে হবে যে এই চেক রিলেটেড সব ঘটনাই তো ব্যাংকে যায় না, বিয়ারার চেক ওটা ক্যাশ বুকে আছে, কারণ বিয়ারার চেক অ্যাকাউন্টে ফেলে ভাঙাতে হয়নি, চেকটা আমরা ব্যাংকে নিয়ে গেলেই আমাদেরকে টাকা দিয়ে দেয়। এটা পুরো একটা ক্যাশের মতো, তাই আমরা ক্যাশ বুকেই এন্ট্রি করব, ক্যাশ বুকের ক্যাশ কলমে এন্ট্রি করব। তাহলে আমরা রিসিভড এ বিয়ারার চেক ফ্রম সুজয় ফর সেল অফ গুডস 2,300। তাহলে আমরা কি মাল বিক্রি করেছি টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 2,300 টাকা। কুড়ি তারিখের এন্ট্রিটা। তাহলে টাকা এলো বলে আমরা জমার দিকে লিখলাম। তারপরে 22 তারিখ এন্ট্রি বলছে ক্যাশ রিসিভ ফ্রম জগন্নাথ 11,000 আফটার অ্যালাউইং ডিসকাউন্ট অফ ₹500। আমরা জগন্নাথের কাছ থেকে 11,000 টাকা পেয়েছি তাকে ডিসকাউন্ট দেওয়ার পর। তার মানে তার কাছে 11,500 টাকা হয়তো পেতাম, আমরা যখন টাকা পাচ্ছি আমরা 11,000 টাকা নিচ্ছি, তাকে 500 টাকা ছেড়ে দিচ্ছি। এই 500 টাকা ডিসকাউন্টের এন্ট্রি ক্যাশ বুকে হবে না। আমরা জগন্নাথের কাছ থেকে টাকা পেয়েছি, এই এন্ট্রিটাই শুধুমাত্র হবে। তারিখ হচ্ছে 22 তারিখ, টু জগন্নাথ অ্যাকাউন্ট। জগন্নাথ অ্যাকাউন্ট 11,000 টাকা আমরা পেলাম।
তাই আমরা জমার দিকে লিখলাম। এর পরের এন্ট্রি দেখো 23 তারিখ, দ্য চেক অফ সুজয় রিটার্ন ডিসঅনার এট দ্য টাইম অফ এনক্যাশমেন্ট। আমরা কি করছি দেখতে পাচ্ছি একটা চেক সুজয়ের কাছে, দ্য চেক অফ সুজয় রিটার্ন ডিসঅনার এট দ্য টাইম অফ এনক্যাশ। ক্যাশ করার সময় ব্যাংক থেকে চেকটা কি হয়েছে, ডিসঅনার হয়েছে। তাহলে আমরা কার চেক পেয়েছিলাম, আগের এন্ট্রি চলে যাও 20 তারিখে, রিসিভড এ বিয়ারার চেক ফ্রম সুজয় ফর সেলস অফ গুডস। আমরা সুজয়ের কাছ থেকে যে বিয়ারার চেকটা পেয়েছিলাম, যখন সেটা ক্যাশ করতে গেলাম ব্যাংকে, সাথে সাথে সেটা ডিসঅনার করে দিল। তাহলে এখন কি হবে, আমরা জমা করেছিলাম ওই জমাটা থাকবে না, আমরা উল্টো দিকে অর্থাৎ খরচার দিকে এন্ট্রি করে দেবো বাই সুজয় বলে। সুজয় অ্যাকাউন্ট কত টাকার, 2300 টাকার। আমরা যখন চেকটা পেয়েছিলাম সেল করে, তখন টাকাটা জমার দিকে লিখেছিলাম, এখন টাকাটা ব্যাংকে ক্যাশ করাতে গিয়ে দেখছি ওটা ডিসঅনার, ব্যাংক প্রত্যাখ্যান করে দিয়েছে। তার মানে আমাদের কি হবে, টাকাটা জমা হয়নি, উল্টো এন্ট্রি করে দিলে এটা মুছে যাবে। আমরা তাই খরচার দিকে দেখিয়ে দিলাম। এরপর আছে 25 তারিখ, পেড ক্যারেজ অর পারচেজ। আমরা মালপত্র কিনেছি, সেই কেনা মাল বয়ে আনতে খরচা, মানে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড এটা কি খরচা, খরচা। তাহলে কি ওখান থেকে লিখবো, বাই সাইডে লিখবো 25 তারিখ, বাই ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে, 500 টাকা। 500 টাকা না 800 টাকা, 800 টাকা, 800 টাকা খরচার দিকে লিখে দিলাম। পরের এন্ট্রি দেখো, পেড ক্যাশ টু পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ারকে আমরা টাকা দিয়েছি, পেটি ক্যাশিয়ার হিসাব, পেটি ক্যাশিয়ার হিসাব রাখবে, কোথা থেকে টাকা নিয়ে যায়, মেন ক্যাশিয়ার থেকে নিয়ে যায়। তাই তাকে আমরা যখন টাকা দিচ্ছি, তাহলে আমাদের ক্যাশবুক থেকে টাকা যাচ্ছে, তখন আমরা কি করব, পেটি ক্যাশিয়ারকে টাকা দিচ্ছি, অর্থাৎ আমাদের টাকা কমে যাবে। তাহলে এদিকে এটাও পেটি ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছি একে আমরা দিয়েছি 500 টাকা। 500 টাকা খরচার ঘরে লিখে দিলাম, অর্থাৎ ক্যাশবুক 500 টাকা কমে গেল। এর পরের এন্ট্রি হচ্ছে প্রপাইটার্স হাউস রেন্ট পেড। ব্যবসা থেকে কি করেছে, প্রপাইটার্স অর্থাৎ মালিক তার বাড়ি ভাড়া পেমেন্ট করেছে, তাহলেও টাকা গেল, তাহলেও আমাদের ক্যাশবুক থেকে টাকা গেল। টাকা গেলে কোন দিকে এন্ট্রি হয়, বাই সাইডে হয়। কিন্তু এটা কি বলে এন্ট্রি করব আমরা, মালিক যে কোনো ভাবেই কোনো কিছু ব্যবসা থেকে তুলুক না কেন, সেটা ড্রয়িংস হয়, তাহলে আমরা বাই ড্রয়িংস বলে এন্ট্রি করব। এটা 26 তারিখের এন্ট্রি ছিল, এটা হচ্ছে তোমার 27 তারিখের এন্ট্রি, বাই ড্রয়িংস। ড্রয়িংস অ্যাকাউন্ট বলে আমরা লিখে দেবো 3000 টাকা, কারণ প্রপার্টির টাকা তুললে সেটা ড্রয়িং হয়। তাহলে খরচা হয়েছে, বাই ড্রয়িং এর দিকে লিখে দিলাম। এরপরে এন্ট্রি হচ্ছে রিসিভড এ বিআরআর চেক ফ্রম সমীর। আমরা আবার একটা বিআরআর চেক পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, সমীরের কাছ থেকে। এখানে সেল টেল কিছু বলেনি, চেক পেয়েছি বলেছে, তাহলে আমাদের জমা করব কি বলে জমা করব, বাই না টু বলে জমা করলে কি হয়, টু সাইড হয়, টু সমীর অ্যাকাউন্ট। এন্ট্রিটা হবে 28 তারিখে। কত টাকা, 7000 টাকা। 7000 টাকা দিয়ে দিলাম জমার দিকে। এরপর এন্ট্রি বলছে দ্য চেক অফ সমীর এন্ডোর্স টু রবিন। আমরা সমীরের চেকটা, যেটা বিআরআর চেক পেয়েছি, আমরা দিয়ে দিচ্ছি কাকে, রবিনকে। নিশ্চয়ই রবিন আমাদের কাছে টাকা পেতো, তাই আমরা রবিনকে দিয়ে দিলাম। তাহলে চেক যখন বিআরআর চেক পেয়েছিলাম, এখানে এন্ট্রি করেছিলাম জমার দিকে, যখন এই চেক আমরা কারুকে দিয়ে দেবো, তাহলে সেটা কি করবো, খরচার দিকে এন্ট্রি করে দেবো। তারিখ হচ্ছে 30, বাই
রবিন অ্যাকাউন্ট। 7,000 টাকা চেক ছিল, 7,000 টাকা খরচার দিকে দেখিয়ে দিলাম। এরপরে এন্ট্রি দেখো, রিপেড পিবোস লোন। 30 তারিখে আমরা কি করছি, রিপেড পিবোস লোন, পিবোসের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেই টাকাটা ফেরত দিচ্ছি। তাহলে ফেরত দিলে কি হবে, খরচার ঘরেই লিখবো বাই পিবোস লোন অ্যাকাউন্ট। এটাও 30 তারিখের এন্ট্রি। লোন অ্যাকাউন্ট কত টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়েছি। তাহলে আমাদের সব এন্ট্রি গুলো হয়ে গেছে, আর এখন কোনো এন্ট্রি বাকি নেই। এবারে আমাদের কাজ কি, আমাদের ব্যালেন্স বের করা। ব্যালেন্স কোন দিক থেকে বের করব, খরচা সাইড থেকে না জমার সাইড থেকে? অবশ্যই আমরা জমার সাইড থেকে বের করব। কারণ কি, ক্যাশ বুকে জমার থেকে, ক্যাশ বুকের সিঙ্গেল কলম ক্যাশ বুকে জমার থেকে খরচা কখনো বেশি হতে পারে না। তাহলে কি করব, আগে এই দিকটা যোগ করব। এখান থেকে দুটো লাইন কমসে কম ছেড়ে অ্যামাউন্টের যোগটা লিখবে। এটা যোগ করলে দাঁড়াবে 94,800 টাকা। এই 94,800 টাকাটা এই যোগের এই সাইডে লিখলাম। তাহলে এই জমা থেকে এই খরচাগুলো বাদ দেবো, অর্থাৎ 94,800 টাকা থেকে এই সমস্ত খরচাগুলো আমরা বাদ দেব। বাদ দিলে আমাদের এর পরে থাকবে কত, 4,100 টাকা। এই 4,100 টাকাটা আমাদের কি রইলো, আমাদের হাতে রইলো। এটাকে আমরা কি বলি, ব্যালেন্স। এটা কোন সাইড, বাই সাইড। তাহলে কি হবে, বাই ব্যালেন্স। বাই ব্যালেন্স সিডি। আর এটা মাসের শেষ তারিখ হবে 30 তারিখ। এবং এই 4,100 টাকাটাই বিডি হয়ে উল্টো দিকে আসবে। কত টাকা, 4,100 টাকাটাই আসবে। এখানে কোন সাইড, টু সাইড। এইটাও ব্যালেন্স, এটা হচ্ছে বিডি। এটা কোন টাকাটা এসেছে, এই টাকাটাই এখানে এসেছে। এর তারিখটা কবে হবে, এই তারিখের পরের তারিখটা। তাহলে এটা এপ্রিল মাস শেষ হচ্ছে, মে মাসের তারিখটা হবে 1 মে 5/24। এই হলো আমাদের ক্যাশবুকের সিঙ্গেল কলম ক্যাশবুকের পুরো এন্ট্রি আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব ডবল কলম ক্যাশবুক এবং পেটি ক্যাশবুক। যারা প্রথম পর্বের ক্লাসটি করনি, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে এই ক্লাসটি দেখে নেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে।